এরই মধ্যে কিন্তু সিরিয়ায় একটা ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে বাশার আল আসাদ সরকারের পতন ঘটল। 53 বছরেরও বেশি সময় ধরে শাসন করা আসাদ পরিবারের বাশার আল আসাদ এখন সিরিয়া ছেড়ে পালিয়ে গেছে। 2011 সালে সিরিয়াতে শুরু হয় সেই শান্তিপূর্ণ আন্দোলনের সাথে গত এক দশকেরও বেশি সময় ধরে সহিংসতা যুক্ত হয়ে এটাকে একটা গৃহ সংঘাতে পরিণত করেছিল, যার অবসান সিরিয়ার মানুষ দেখলো এই আসাদ সরকারের পতনের মাধ্যমে। কিন্তু এইখানে যে সিরিয়ার পলিটিক্যাল আর মিলিটারি পার্টিগুলোই শুধুমাত্র যুক্ত এমন না, বরং ইউএসএ, রাশিয়া, ইরান, তুরস্কের মতন আন্তর্জাতিক খেলোয়াড়রাও যুক্ত, সাথে আছে বিভিন্ন মিলিট্যান্ট গ্রুপও। আজকের এই ভিডিওতে সিরিয়ার এই ঘটনা প্রবাহর একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা সামারি আমরা দেখব, যারা বা যেই সব দেশ এইখানে যুক্ত তাদেরকে নিয়ে জানবো, আর সিরিয়ার ভবিষ্যৎ আসলে কোন দিকে যাইতেছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই এক সপ্তাহ আগেও কিন্তু সিরিয়ার বেশিরভাগ জায়গা বাশার আল আসাদের দখলে ছিল, তবে আসাদের বিরুদ্ধে সিরিয়ার জনগণের অসন্তোষ দীর্ঘদিনের। আসাদ দিন দিন সিরিয়ার জনগণের কাছে এতটাই আনপপুলার হয়ে উঠতেছিল যে সিরিয়ার অনেক সৈন্য পুলিশরাও যার যার পোস্ট থেকে পদত্যাগ করতেছিল। আসাদের দুইটা বড় সাপোর্টার কিন্তু হচ্ছে রাশিয়া এবং ইরান। রাশিয়া তোর ফোকাস অনেকটাই দিয়ে রাখছে ইউক্রেন ইস্যুতে, আর অন্যদিকে ইসরায়েলের তাণ্ডবের কারণে ইরানও কিন্তু অনেক প্রেসারে। এই কারণে বাশার আল আসাদের বড় দুইটা সাপোর্ট সিরিয়াতে কিন্তু তেমন একটা ফোকাস দিতে পারতেছিল না। এইটার কারণেই বাশার আল আসাদ অনেকটাই দুর্বল হয়ে গেছিল। তো আসল কাহিনীটা শুরু হয় নভেম্বরের 27 তারিখে। আসাদের এগেইনস্টের যতগুলা পার্টি আছে ওরা সবাই মিলে সরকারপন্থীদের বিরুদ্ধে যাওয়া শুরু করে। প্রথম সংঘর্ষটা আসে ইদলিব শহরে। এর নেতৃত্বে ছিল যে সামরিক গ্রুপটা, তার নাম হায়াত তাহরির আল শাম, সংক্ষেপে HTS। এই HTS এর লিডার হচ্ছেন আবু মুহাম্মদ আল জোলানি। এর 3 দিন পরে এই অপোজিশন পার্টি একটা সারপ্রাইজ আক্রমণ করে এবং সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। যদিও পরবর্তীতে সিরিয়ান আর রাশিয়ান জেট দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করা হয়, কিন্তু লাস্ট পর্যন্ত থামানো যায় না। খুব শীঘ্রই তারা হামা শহর দখল করে হোমস শহরের দিকে আগাতে থাকে, যেটা কিনা সিরিয়ার রাজধানী দামেস্কের গেটওয়ে। এরপর তারা আস্তে আস্তে দামেস্কো দখল করে ফেলতে থাকে। তাদের যে ফ্রি দামেস্ক অপারেশন সেইটা চালায়। সিরিয়ায় খুব বিখ্যাত একটা জেল আছে যার নাম হচ্ছে সায়েদনায়া জেল বা সেদনায়া জেল। ওইখানে ওরা প্রবেশ করার পরে জেলের যে সেলগুলা ছিল ওইগুলা ভাঙা ভাঙা ভিতরে যে কয়েদিরা ছিল তাদেরকে মুক্ত করে দেয়। এই ভিডিওতে কিন্তু আপনারা সেইটাই দেখতেছেন। সিরিয়ার বিদ্রোহী দলের কমান্ডার আনাস সালখাদি স্টেট টেলিভিশনে এসে সিরিয়ার সব রিলিজিয়াস এবং এথনিক মাইনরিটি যারা আছে তাদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলেন। এখন অনেকের মনেই প্রশ্ন, বাশার আল আসাদের পতন তো হইল, কিন্তু এর পরে সিরিয়ায় আসলে কি ঘটতে যাইতেছে, যেটা নিয়ে অনেকেই কথা বলতেছে না। এখনকার কথা যদি বলি, সিরিয়াতে মোটামুটি কিন্তু এখন 3টা গ্রুপ আছে ডিভাইডেড। প্রথমটা হচ্ছে সিরিয়ান অপোজিশন ফোর্সেস, যাদের লিডার হচ্ছে হায়াত তাহরির আল শাম। এরা হইতেছে একটা সুন্নি গ্রুপ যারা এখন কেন্দ্রীয় যে সিরিয়া, সেন্ট্রাল সিরিয়া, ওইটাকে এখন কন্ট্রোল করতেছে। এই দলের মধ্যে আছে মূলত আইসিস এবং আল কায়েদার প্রাক্তন যে সদস্যরা ছিল, যারা মূলত 2011 সালে সিরিয়ান ন্যাশনাল আর্মি ছেড়ে দিয়েছিল। এরা সাপোর্ট পায় ডাইরেক্ট তুরস্ক থেকে। যদিও এই দলের ভিতরে নিজেদের মধ্যেই অনেক গ্যাঞ্জাম লাগে আছে, তবে তুরস্ক চাবে তাদের ইনফ্লুয়েন্স যাতে সিরিয়াতে বৃদ্ধি পায়। আবার এই গ্রুপটা কুর্দিদের বিরুদ্ধে, সো কুর্দিদের জন্য হয়তো সামনে একটা বেশ ভালো চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে। এরপরে যারা আছে কুর্দিশ ফোর্স, এরা কন্ট্রোল করতেছে উত্তর সিরিয়া। আগের যে গ্রুপটার কথা বলছি ওইটা কিন্তু সেন্ট্রাল সিরিয়া ছিল। এরা সাপোর্ট পায় ইউএস এর কাছ থেকে। আর আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে আলাউইট ফোর্স, যারা মূলত আসাদের সাপোর্টার। এরা কিন্তু দক্ষিণ সিরিয়ায় যে উপকূলীয় অঞ্চলগুলো আছে না, ওইগুলো ওরা কন্ট্রোল করতেছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, সরকার বিরোধী যে দলটা আছে ওরা কিন্তু সিরিয়ার এই উপকূলীয় অঞ্চলটায় এখনো প্রবেশ করতে পারে নাই। আর এই আলাউইটদের সাথে কিন্তু ইরান, ইরাকের, লেবাননের হিজবুল্লাহ সবার অনেক ভালো বন্ধুত্ব। সো বুঝতেই পারতেছেন ইরান কিন্তু এখন অনেক প্রেসারে। আর এইদিকে লাভ কার হয়েছে জানেন? ইসরায়েলের। একদিকে তো ইরান প্রেসার আছে তাই তাদের লাভ, অন্যদিকে ওদের নিজেদের উপরে সবার যে ফোকাসটা ছিল এটা এখন একটু হইলেও সরছে। এইদিকে আপনি আমি যখন সিরিয়ার মানুষদের আসাদের পতনের কারণে উল্লাস করতে দেখতেছি, ইসরায়েল কিন্তু এই ক্ষেত্রে বসে নাই। তাদের চোখ এখন সিরিয়ার দিকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তো এইটাও বলতেছে
ইসরায়েল যে ইরানকে লেবাননকে এরকম প্রেসার দিছে এইটার কারণেই নাকি আসাদের পতনটা হয়েছে। এখন ইসরায়েল যে ভয়টা পাইতেছে তারা তো সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমিটা নিছিল, এখন আপনারা যেরকম ম্যাপে দেখতেছেন সেইটা না আবার সিরিয়া দখল করে নেয়। এই কারণে ইসরায়েল কিন্তু অলরেডি সৈন্য পাঠাইছে। 1974 সালের পর মানে প্রায় 50 বছর পর ইসরায়েল ঢুকে গেল সিরিয়াতে। গোলান মালভূমি আর বাকি সিরিয়ার মাঝখানে যে বাফার জোনটা আছে সেইটাকে সুরক্ষিত রাখার জন্য এটা করা হয়েছে, এটা নেতানিয়াহু বলতেছে। এখন তাইলে চলেন শুরু করি, এই যে সিরিয়ার এত বড় ঘটনা ঘটলো এটার শুরুটা আসলে কোত্থেকে হয়েছে। আরব বসন্ত নিয়ে তো আশা করি আপনারা সবই জানেন। শুরুটা হয় মূলত তিউনিসিয়ায় 2010 সালে মোহাম্মদ বুয়াজিজির মাধ্যমে। এইটার পরে কিন্তু ওই অঞ্চলের অনেক দেশেই সরকার বিরোধী আন্দোলন শুরু হয়ে যায়। 2011 সালের জানুয়ারি মাসে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনে আল আবেদিন বিন আলী আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান। এর 11 দিন পরে ওই মাসেই কিন্তু মিশরেও আন্দোলন শুরু হয়, যেটার ফলাফল কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ। এই যে আন্দোলনগুলো হইলো এগুলা যে সফল হইলো এইগুলাই মোটিভেট করে ওই অঞ্চলের অন্যান্য দেশ যেমন ইয়েমেন, বাহরাইন, লিবিয়া, ইভেন সিরিয়াকেও। যদিও দেশগুলোতে আন্দোলনের ফলাফল বেশ ভয়াবহ হয়ে ওঠে কারণ সরকারের রেসপন্স ছিল খুবই মারাত্মক, তবু অনেক আন্দোলন সফল হইতে থাকে। যেমন ওই বছরেরই ফেব্রুয়ারি মাসে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এন্ড এইটা সাকসেসফুল হয়। এরপরে নভেম্বরে ইয়েমেনের 33 বছরের শাসক আলী আব্দুল্লাহ সালেহের পতন হয়। যদিও পতনের পরে যে সবগুলা দেশের অবস্থা ভালো হয়ে গেছে এমনটা না, এটা একটা আলাদা ডিসকাশন, এই ভিডিওর সাথে যায় না। তো সিরিয়ার মানুষ আন্দোলন শুরু করে আসাদ সরকারের বিরুদ্ধে। আন্দোলনটা শুরুতে বেশ শান্তিপূর্ণই ছিল, কিন্তু আসাদ সরকার এর জবাবে বেশ সহিংস পদক্ষেপ নেয়, তার দেশের নিরাপত্তা বাহিনীকে লেলায়া দেয়। এরপরে মার্চ মাসে দেশে জোরে সোরে আন্দোলন শুরু হয় রাজনৈতিক সংস্কারের জন্য, যারা রাজবন্দী আছে তাদেরকে মুক্ত করার জন্য। কিন্তু আসাদ ঠিক করে সে তার উগ্রপন্থাই অনুসরণ করবে, আবারও সেই সহিংস পথেই গেল। এরপরে পুলিশ জনগণের উপরে বুলেট চালায়, ম্যাস লেভেলে মানুষকে গ্রেফতার করে, বিভিন্ন এক্সট্রা জুডিশিয়াল বা বিচার বহির্ভূত কাজ কারবার করে। আর ওই বছরের জুলাই মাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে, সেটা হইতেছে দ্য ফ্রি সিরিয়ান আর্মি গঠন করা হয়। আর এইটা কারা গঠন করে জানেন? যারা আগে সিরিয়ার সেনাবাহিনীতে ছিল তাদেরই কিছু সদস্য দল ত্যাগ করে এই ফ্রি সিরিয়ান আর্মি গঠন করে। আর এই ফ্রি সিরিয়ান আর্মি কিন্তু পরবর্তীতে সরকার বিরোধী সংগ্রামের নেতৃত্ব দেয়। এই সংগ্রামটা কিন্তু তখন একটা গতি পায়। এরপরে আগস্টে এসে কিন্তু ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন ওরাও আসাদ সরকারের বিরোধিতা করা শুরু করে, তাকে বলে যে তুমি ক্ষমতা থেকে সরে যাও, এবং সিরিয়ার উপরে অনেক স্যাংশন দেওয়া শুরু করে। এরপরে এই সংগ্রাম এতই জোরদার হয় যে 2013 সালে আসাদ কেমিক্যাল ব্যবহার করে অনেক মানুষকে শেষ করে ফেলে, যার মধ্যে কিন্তু অনেক বাচ্চারাও আছে। এটাই কিন্তু সেই ইনফেমাস ঘুটা কেমিক্যাল। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, কেমিক্যাল ইউজ করা কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। সেটা আপনি কোনো একটা সংঘাতের মধ্যে করতেছেন বা যে কোনো অবস্থাতেই করেন। 2014 সালের শুরুর দিকে এসে সিরিয়ান সরকার এবং সরকার বিরোধীরা প্রথমবারের মতন যুদ্ধ বিরতির জন্য রাজি হয়, কিন্তু কোনো লাভ হয় নাই। এই যুদ্ধ বিরতি কিছুদিনের জন্য চলছে, এরপরে আবার যে যার মতন মারামারি শুরু করছে। এর মধ্যে আইসিস, আল কায়দার মতন গ্রুপগুলা এই সংঘাতে জড়ায় পড়তে থাকে। যেমন জানুয়ারি 2012-তে জাবহাত আল নুসরা নামক একটা গ্রুপ নিজেদেরকে আল কায়দার সিরিয়ান ফ্র্যাঞ্চাইজ বলে ঘোষণা দেয়। আর 2013 সালে ইরাকে আল কায়দার যে অবশিষ্ট কিছু অংশ ছিল তারা নিজেদেরকে ইসলামিক স্টেট অফ ইরাক বলে ঘোষণা দেয়, এবং পরবর্তী মাসগুলোতে এই গ্রুপটা সিরিয়াতে ছড়ায় পড়ে। অনেকের মতে এই গ্রুপগুলোকে আসাদ সরকার সাপোর্ট করতেছিল দুনিয়াকে এটা দেখানোর জন্য যে দেখো আমার বিকল্প হইতেছে এইগুলা। আর যেখানে আইসিস আছে সেখানে তো ইউএসএও থাকবে। আইসিস এর বিরুদ্ধে ইউএস এর নেতৃত্বে এয়ার স্ট্রাইক চালানো হয়। রাশিয়াও কিন্তু 2015 সালে সেম কাজ করে সিরিয়াতে। এখানে মনে রাখবেন রাশিয়া কিন্তু বাশার আল আসাদের পক্ষে, আসাদ কিন্তু এখন পালায়া রাশিয়াতেই। রাশিয়া যখন সিরিয়াতে আসছিল তখন ওরা বলছিল আইসিস, আল কায়দার মতন এই গ্রুপগুলোর এগেইনস্টেই ওরা যাবে, কিন্তু অনেকে মনে করে মূলত যেই গ্রুপগুলা ইউএস এর সাপোর্ট পাইতেছিল সিরিয়াতে ওদেরকেই রাশিয়া টার্গেট করে। এইভাবে ইউএসএ রাশিয়ার মতন যে পাওয়ারগুলো আছে ওরাও সিরিয়ার এই সংঘাতের মধ্যে জড়ায় পড়ে, যেটাকে মূলত আপনার একটা প্রক্সি সংঘাত বলতে পারেন। দুই দেশ নিজেরা ডিরেক্টলি মারামারি করতেছে না, অন্য একটা দেশের ভিতরে যে এই মারামারিটা করতেছে। 2015 সালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেটা কিনা হচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ গঠন করা, যেটা মূলত কুর্দি এবং আরব মিলিশিয়ারা মিলা গঠন করে। ইউএস কিন্তু এই এসডিএফ কে সাপোর্ট দেয়।
2016 সালে আবারও পার্টিগুলা যুদ্ধবিরতির জন্য এগ্রি করে, কিন্তু আবারও এটা ভাঙা যায়। একজন আরেকজনের উপরে দোষ দিতে থাকে, ভাই তোর জন্য ভাঙছে, অন্যজন বলে না তোর জন্য ভাঙছে। এর মধ্যে এই যে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসটিএফ, ওরা আবার আইসিস এর এগেইনস্টে সংঘাতে জড়ায় পড়ে, কারণ ওদেরকে তো ইউএসএ সাপোর্ট দিতেছে, এন্ড ইউএসএ তো আইসিস এর বিরুদ্ধেই। আইসিস এর যে সিরিয়ান রাজধানী ছিল রাক্কা, সেইটাও 2017-তে এসে এই কুর্দিশ গ্রুপটা দখল করে নেয়। তাহলে জিনিসটা কি দেখতেছেন, সিরিয়ার বাশার আল আসাদ একদিকে রাশিয়ার কাছ থেকে সাহায্য নিতেছে এই সংঘাতে, অন্যদিকে ইউএসএও এই কুর্দি গ্রুপকে সাহায্য দিয়া এই সংঘাতের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতেছে। এইদিকে 2018-তে তুরস্ক এই সংঘাতের মধ্যে জড়ায় পড়ে অপারেশন অলিভ ব্রাঞ্চের মাধ্যমে, যেখানে কিনা তারা মূলত আফরিন নামক প্রদেশে কুর্দিদের বিরুদ্ধে তাদের সংঘাত জারি রাখে। ইউএসএ আসাদ রেজিমের উপরে চাপ দেওয়ার জন্য 2019 সালে সিজার সিরিয়ান সিভিলিয়ান প্রোটেকশন অ্যাক্ট নামক একটা জোরালো স্যাংশন দেয়। পরবর্তী কয়েক বছর আসাদের জন্য ভালোই যায়। এর মধ্যেই তিনি M5 মোটরওয়ের মতন স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ জায়গা কিংবা আলেপ্পোর মতন শহর এইগুলা দখল করে নেন। 2021 সালে চতুর্থবারের মতন আসাদ নির্বাচনে বিজয়ী হন। 95% ভোট নাকি উনি পাইছিলেন, যদিও সবাই জানে নির্বাচনটা ঠিক মতন হয় নাই। জাতিসংঘের রিসেন্ট রিপোর্ট অনুযায়ী সিরিয়াতে প্রায় 1,67,00,000 মানুষের হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স বা মানবিক সাহায্য দরকার, যার মধ্যে 50%ই হচ্ছে শিশু। আর এই নভেম্বর মাসেই সরকার বিরোধী জোট সরকারের বিরুদ্ধে বেশ ভালো রকম জোরে সোরে আন্দোলন শুরু করে। সবশেষে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালায় গেছে, রাশিয়াতে পালায় গেছে, যেখানে তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়েছে। তো সব মিলায় এই হচ্ছে এখন পর্যন্ত সিরিয়ার অবস্থা। এইটা এখন মনে হওয়াটা স্বাভাবিক। আসাদ সরকারের হয়তো পতন হয়েছে, সিরিয়ার মানুষ এখন খুশি, কিন্তু সিরিয়ার ভবিষ্যৎটা কি হবে সেই ব্যাপারে তাদের অনেকেই অনিশ্চিত। ইসরায়েল সামনে কি স্টেপ নেয় সেটাও এখন দেখার বিষয়। এরপরে সিরিয়ার ক্ষমতায় কে আসে সেইটাও গুরুত্বপূর্ণ। তবে অনেকের মতে এইটা হইতে পারে সিরিয়ার আলোকিত ভবিষ্যতের একটা সূচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।